নমস্কার। এই ভোটে আর কি হতে চলেছে, আর কি হতে চলেছে ঠিক বলতে পারবো না। তবে একটা জিনিস একদম নিশ্চিত করে এখন দেখা যাচ্ছে যে গদি মিডিয়ার কপাল খুব খারাপ, শনির দশা চলছে বলা যায়। তাদের মুখোশ একটু একটু করে খুলে খসে পড়ছে একদম। তো একদম সাম্প্রতিককালে দুখানা ঘটনা ঘটেছে। তো প্রথম ঘটনাটা তো একদম যাকে বলা যায় ছিল রুমাল হয়ে গেল তাজমহল। কি না, হুমায়ুন কবিরের একটা ভিডিও ফাঁস হয়েছিল দু একদিন আগে, যেখানে তিনি মুসলমানদের টুপি দিয়ে বিজেপির সঙ্গে আঁতাত করে কিভাবে 1000 কোটি টাকা গাপ করেছেন বিজেপির কাছ থেকে, সেরকম একটা বর্ণনা দিচ্ছিলেন। তো শোনা যাচ্ছিল যে ভিডিওটা নাকি জাল। তো হুমায়ুন কবির নিজে বলেছিলেন, তারপর সেই শুনে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, সেই শুনে আমাদের পরম প্রিয় উনিজি বললেন। তো তারপর ঘুরে দাঁড়িয়ে হঠাৎ হুমায়ুন কবির দুদিন আগে বলেছেন ভিডিও কিন্তু ঠিকই আছে, খালি 51 মিনিটের ভিডিও ছেটে কেটে ছোট করে 19 মিনিট করা হয়েছে। তা আমরা আন্দাজ করতে পারি যে উনি 19 মিনিটে যা বলেছেন 51 মিনিটে ঠিক উল্টো কথা বলেছিলেন। উনি 19 মিনিটে বলেছিলেন যে মুসলমানরা খুব ভোলাভালা, ওদের টুপি দেওয়া খুব সোজা, কিন্তু এই 51 মিনিটে আবার উল্টো কথা বলেছেন যে আমি আদৌ ওদের টুপি দিইনি। হতেই পারে, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হলো যে কদিন আগে, এই দু একদিন আগে ওই ভিডিওটা ফাঁস হবার ঠিক পরেই বিশ্বনাথ চক্রবর্তী নামের এক ভদ্রলোককে এবিপি আনন্দে দেখেছিলাম। তো তাকে নানা ব্যাপারে নানা জায়গায় দেখতে পাওয়া যায়। উনি সম্ভবত একজন মাসোহারা প্রাপ্ত বিশেষজ্ঞ এবিপি আনন্দর। তো সিএনএন টিএনএন বা অন্যান্য বিদেশি চ্যানেল যেগুলো আছে সেখানে দেখবেন যে নানা বিষয়ে নানা রকম বিশেষজ্ঞদের ডাকা হয়। তারা তার বেশিরভাগ সময় তাদের নিজ নিজ ক্ষেত্রে স্বনামধন্য এবং অনেক ক্ষেত্রে সারা পৃথিবীতে পরিচিত। কিন্তু এবিপি বা ভারতীয় অন্যান্য চ্যানেলে সেসবের কোনো বালাই নেই। ফলে এই বিশ্বনাথ চক্রবর্তী মশাই গো অ্যাজ ইউ লাইকের মতো নানা রকম পোশাক যখন যেরকম দরকার লাগে পরে নেন, পরে অভিনয় করতে থাকেন। যখন ধরুন যুদ্ধ হয়, ধরুন এই অপারেশন সিঁদুরের মতো, তখন যখন চূড়ান্ত গুলবাজি চলে তখন হঠাৎ করে তিনি সমর বিশেষজ্ঞ হয়ে যান। যখন ভোট আসে তখন উনি সেফোলজিস্ট হয়ে যান, ভোটের ব্যাপার ওনার থেকে ভালো কেউ জানে না। যখন বিদেশে নানা রকম গোলমাল চলছে তখন উনি হঠাৎ পররাষ্ট্র বিশারদ হয়ে যান। তো এই সব তো হয়নি। তো সেদিন দু একদিন আগের যে ঘটনাটা বলছি সেখানে উনি হয়েছিলেন এআই বিশেষজ্ঞ, অর্থাৎ কিনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিশেষজ্ঞ। তো হুমায়ুনের ভিডিও নিয়ে আলোচনায় হঠাৎ দেখলাম মাইকের সামনে প্রচণ্ড জোর দিয়ে বললেন ওটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট দিয়ে বানানো। তো সত্যি এই কথাটাই বললেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট দিয়ে বানানো, একদম জোর গলায় বললেন। সন্দেশখালিতে ওরকম নাকি হয়েছিল, এবং ইন্টেলিজেন্ট শব্দটাই বললেন। তো বিশেষ্য আর বিশেষণ, ইন্টেলিজেন্স আর ইন্টেলিজেন্ট আমরা জানি বিশেষ্য আর বিশেষণ, এক্ষেত্রে ইন্টেলিজেন্স বলা উচিত। তা উনি বিশেষ্য আর বিশেষণ গুলিয়ে ফেলেছিলেন কিনা আমি জানি না। তো গুলিয়ে ফেলা কিছু ভয়ানক খারাপ জিনিস না, আমরা সবাই গুলিয়ে ফেলি। কিন্তু সন্দেহ হচ্ছে নাকি যে উনি এআই কথাটার যে পুরো মানেটা কি সেটাই জানেন না, সে আমি বলতে পারবো না। কিন্তু উনি এআই বিশেষজ্ঞ যে সেজেছিলেন সেদিন, এই নিয়ে কিন্তু আমার কোনো সন্দেহ নেই, আমার নেই, কারোরই নেই। যারা অনুষ্ঠানটা দেখেছিলেন সবাই দেখেছেন যে উনি একজন বিশেষজ্ঞের মতো জোর গলায় মতামত দিয়েছিলেন। তো কথা হলো যে উনি কেন করেছিলেন বলতে পারবো না, কিন্তু এই মহান যে বিশেষজ্ঞ আমাদের এই দুর্ধর্ষ একটা বাণী দিলেন, দুর্ধর্ষ খবর দিলেন, তিনি এবার কি করবেন? বলবেন কি আমার ভুল হয়ে গিয়েছিল, আর সমস্ত ব্যাপারে কোনো দিন আন্তাবড়ি মতামত দেব না, নাক মুলছি কান মুলছি? টিভি চ্যানেলই বা কী করবে? বলবে যে এইসব ঢপের বিশেষজ্ঞদের আর পুষবো না, যারা সব ব্যাপারে কিচ্ছু না জেনে নানা রকম মতামত দেয়, এদের আর পুষবো না। ঢের হয়েছে, আপনি প্লিজ আর মতামত দেবেন না, আর মাসোহারা নয়, এবার আপনি আসুন। তো এসব হবে না। যে কারণে বলছি এদের মুখোশ কিন্তু ক্রমশ খুলছে। তো এরকম হবার সম্ভাবনা খুবই কম। অপারেশন সিঁদুরের সময় যারা ফেক ভিডিও বলে খবর, মানে ফেক ভিডিও চালিয়ে সেটাকে খবর বলে চালিয়ে দেয় এবং পরে এক বিন্দুও ভুল স্বীকার করে না, বরং সোশ্যাল মিডিয়ায় নাকি এই নিয়ে ট্রোল হচ্ছে বলে চূড়ান্ত অভিযোগ তোলেন, নাকি কান্না কাঁদে সে কথাও বলতে পারেন, তাদের এইসব খুচরো জিনিস নিয়ে না ভাবলেও চলবে। বিশেষজ্ঞরাও কিন্তু এতেই এতদিন অভ্যস্ত ছিলেন, তথাকথিত বিশেষজ্ঞরা, যে একবার স্টুডিওয়ে ঢুকে পড়েছি, হাতের কাছে মধ্যবিত্ত দর্শককে পেয়ে গেছি, এবার যা বলবো মুড়ি তেলে ভাজার মতো গপ গপ করে গিলবে, যেমন কপ করে টোপ গেলে পুকুরের ধাড়ি কাতলা মাছ।
তো এইটা এদের একদিনের ছিল হাবভাব, এখনও সেটা আছে। তো কিন্তু দর্শকরা ক্রমশ বুঝে ফেলছেন, অন্তত এই কাণ্ডের পর, যে পরিষ্কার বুঝে ফেলছেন যে নেহাতি গামবাটের মতো তাদেরকে গামবাট ভেবে তাদেরকে যা খুশি গছানো চলছে। তিমি মাছ বলে ধরিয়ে দেওয়া হচ্ছে কেঁচো, আর আশা করা হচ্ছে সোনা মুখ করে তারা তাই গিলে যাবে মাসের পর মাস এবং বছরের পর বছর। তো এইটা কিন্তু দীর্ঘদিন ধরে চলবে না, এটা চলা সম্ভব নয়। তো সেই মুখোশটা যেটার কথা বলছিলাম সেটা কিন্তু গদি মিডিয়ার ক্রমশ খুলে যাচ্ছে, যেটা কি কাণ্ড করে চলেছে বছরের পর বছর ধরে। তো এইটা হচ্ছে একটা ঘটনা। দ্বিতীয় ঘটনাটা খুব সামনে এলো তার পরের দিনই, যে অভিযোগ উঠলো একটা, গদি মিডিয়ার নয়নের মণি বিজেপির প্রার্থী প্রাক্তন এনএসজি কমান্ডো, তিনিও একজন চক্রবর্তী, দীপাঞ্জন চক্রবর্তী, তিনি আসলে নাকি এনএসজি না। কয়েকজন প্রাক্তন ফৌজি দেখলাম অভিযোগ তুলছেন, সেটারও আবার ওই এআই এর মতো আমার অত আত্মবিশ্বাস নেই, সত্যি মিথ্যে বলতে পারবো না। তবে আজকাল দেখছি অভিযোগ উঠলেই সেগুলো কিন্তু একটু একটু করে সত্যি হয়ে যাচ্ছে। একটা ভিডিও এসেছিল ফেক, সেটাকে ফেক বলে চালানোর চেষ্টা হয়েছিল, দেখা গেল ফেক নয়। তো যাই হোক, এক্ষেত্রেও আমি খুব আত্মবিশ্বাস নিয়ে সত্যি মিথ্যে বলতে পারবো না। তবে যেটা বলতে পারি যে এর মধ্যে সত্যতা থাকলেও থাকতে পারে, এবং এটাও বলতে পারি যে এই কারণেই এই টিভি বিশেষজ্ঞদের দেখলেই সন্দেহ হয়। এই দীপাঞ্জন চক্রবর্তী কিছুদিন আগেই গদি মিডিয়ার একটি চ্যানেলের স্টুডিওতে বসে এই যে অপারেশন সিঁদুরের গুলবাজি, লাহোর করাচি সব দখল হয়ে গেল, পাকিস্তান 5 টুকরো হয়ে গেল, এসব গুলবাজি ছাড়ছিলেন। তো ইনি তার অংশ ছিলেন। তো দেখতেই পাচ্ছেন যে পাকিস্তানের অত দুরবস্থা কিছু নয়, আমেরিকা ইরানের কথাবার্তা হচ্ছে, পাকিস্তান মধ্যস্থতা করছে, ভারত নামক রাষ্ট্রটি কোনো কোল কেউ পায়নি, ফলে দুর্গতি সেরকম কিছু নয়, গুলবাজি নিয়ে কোনো সন্দেহ নেই। তো ফলে এই বিশেষজ্ঞদের দেখলেই, আগে বিশ্বনাথ চক্রবর্তী বললাম, দীপাঞ্জন চক্রবর্তী উত্তরপাড়ার প্রার্থী, কিন্তু আগে গদি মিডিয়ায় সমর বিশেষজ্ঞ হিসেবে খুব কাজ করেছেন এবং নিজেকে এনএসজি লোক বলে চলতেন সর্বত্র, সেটাও আমি শুনেছি, অন্তত টিভি চ্যানেলে সেরকমই পরিচয় দেওয়া হতো। তো এই টিভি বিশেষজ্ঞদের দেখলেই সন্দেহ হয়। তার কারণ হচ্ছে যে ধরুন কেউ যদি গঙ্গা ফড়িং দেখে টেরোড্যাকটিল বলে চিৎকার করতে শুরু করে, বা ডাইনো বলে, এবং তারপর সে দাবি করে সে জীববিজ্ঞানী, তাহলে সন্দেহ হয় স্বাভাবিক। কেউ যদি চকলেট বোম ফাটতে দেখে ওরে বাবা কি ভীষণ নিউক্লিয়ার ফিশন হচ্ছে বলে চিৎকার করতে থাকে, এবং তারপর পরিচয় দেয় আমি একজন খুব স্বনামধন্য পদার্থবিদ, তাহলে সন্দেহ না হয় অস্বাভাবিক। যদি তারা অবশ্য বলতো যে আমরা ওই যে ফেলুদার গল্পে আছেন লালমোহনবাবু, সেই রকম একজন লেখক, মেনে নিতে কোনো অসুবিধে হতো না, কিন্তু বিশেষজ্ঞ বলে পরিচয় দিলে সন্দেহ হওয়াটা খুব স্বাভাবিক। তো ফলে সেই রকমই এই যে বিশেষজ্ঞরা, চক্রবর্তী মশাইরা আছেন, টিভিতে আসেন, তাদের নিয়ে নানা রকম সন্দেহ আছে, তৈরি হচ্ছে এর থেকে সন্দেহগুলো। যেমন ধরুন এই যে নন্দীগ্রামের পাড়ায় পাড়ায় পেটো বিস্ফোরণের তদন্ত যারা করে চলেছে, তারা আদৌ এনআইএ নয়, এনআইএকে লাগানো হয়েছিল অন্য কাজে, এখন পেটো বিস্ফোরণের কাজে যাদের লাগানো হচ্ছে তারা যে এনআইএ নয়, এই নিয়ে সন্দেহ ক্রমশ প্রকট হচ্ছে। যারা ভিডিও গেমের ভিডিও দেখে করাচি লাহোর দখল হয়ে গেল বলে লাফায়, তারা কোশ্চিনকালেও সমর বিশেষজ্ঞ নয়, সন্দেহ প্রকট হচ্ছে। যারা ময়না তদন্তের রিপোর্ট দেখে প্রথমেই 150 গ্রাম করে লাফায়, তারা আদৌ ডাক্তার কিনা এ নিয়ে সন্দেহ প্রকট হচ্ছে। আর যারা ফাঁকা বাড়ির ছবি দেখিয়ে বলে এসআইআরের জন্যই বাড়ি ফাঁকা, খোঁজও নেয় না বিহারে ভোট দিতে গেছে কিনা, যারা 50টা লোকের সীমান্তে জমায়েত দেখিয়ে বলে বিরাট মানুষের মিছিল, সন্দেহ প্রকট হয় যে এরা আদৌ সাংবাদিক নয়। আর যারা ভিডিও দেখেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বলে চিৎকার চেঁচামেচি শুরু করে, মাইকের সামনে জোর গলায় বলে টিভি চ্যানেলে এসেছে এখন তো বলবই, সন্দেহ হয় তারা কিছুই না, মূলত অষ্টরম্ভা, ষাঁড়ের গোবর। এবং সবশেষে যে পালের গোদারা এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে এমএ বলে নিজেকে দাবি করে, তারা মানুষই নয়, স্বয়ং আস্ত একটি পুরো নন বায়োলজিক্যাল জুমলা, এই নিয়ে সন্দেহ হতেই থাকে। তো এই যে দুই চক্রবর্তীর গল্প বললাম, তো একটা একদম তিনি কিচ্ছু না জেনে বলেছেন, একদম প্রমাণিত, দ্বিতীয়টা অভিযোগ। তো এই দুটো থেকে এবং বিভিন্ন জিনিস থেকে যে সন্দেহটা তৈরি হয় সেটা হলো কোম্পানি সস্তায় কিন্তু রাস্তা থেকে এই যে এরকম একটা পুরো লটকে ধরে এনে তাদের নানা জায়গায় কিন্তু গুজে দিয়েছে, এর একটা সন্দেহ হয়।
তো মাসে মাসে তারা মাসোয়ারা পায় এবং তাদেরকে মুখস্থ করে বলার মতো স্ক্রিপ্ট দেওয়া হয় যে এবার বাপু তোমাকে এই কথাগুলো বলতে হবে, এবং স্ক্রিপ্ট মুখস্থ করে বলার জন্য তো কোনো বিদ্যের দরকার হয় না, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পড়ে নিলেই হয়। তো কিন্তু সমস্যা হচ্ছে মুখস্থ করার জন্য তো কিছুটা জিনিস জানতে হয়। তো এই যে তথাকথিত বিশেষজ্ঞরা, এরা বিদ্যায় সাক্ষাৎ বিদ্যাসাগর, অবশ্য না থুড়ি, এখন বিদ্যাসাগর তো বলা যাবে না, স্বয়ং রাকেশ সিং জেল থেকে বেরিয়ে খুব পরিষ্কারভাবে বিদ্যাসাগরের ছবি হাতে নিয়ে নাকি মনোনয়নপত্র দিতে গিয়েছিলেন। তো এরা বিদ্যায় সাক্ষাৎ রাকেশ সিং হয়, স্ক্রিপ্ট কিন্তু মুখস্থ হয় না। মানে আপনাকে ধরুন আপনি পদার্থবিদ্যার কিচ্ছু জানেন না, পদার্থবিদ্যার একটা স্ক্রিপ্ট আপনাকে দিয়ে দেওয়া হলো, তাতে নানা রকম কঠিন কঠিন জিনিস আপনি তো মুখস্থ করতে পারবেন না, আনতাবাড়ি ভুলই হবে। তো এদের পালের গোদা তিনি লক্ষ্য করবেন যে সেই জন্য সমস্ত কিছু দেখে দেখে পড়েন। তার যদি কোনো কারণে যে টেলিপ্রম্পটার হোক বা সামনে যেটা দেখানো হচ্ছে শুনে শুনে বলেন বা দেখে দেখে বলেন, এগুলো অকেজো হয়ে যায়, তিনি তোতলাতে থাকেন, কিন্তু তার সংখ্যা কম। তো বাকিদের সেই সুযোগ নেই, এদের মুখস্থ করেই বলতে হবে, এরা অতটা মূল্যবান না। কাজেই এদের কিন্তু মাঝে মাঝেই গুলিয়ে যায়, তখনই এই ধরনের গোলমাল পাকে, তখনই ফাঁকতালে লাহোর করাচি দখল হয়ে যায়, তখনই হঠাৎ করে বুক ফুলিয়ে কেউ বলতে থাকেন যে আমি এনএসজির কমান্ডো, রয়ের লোক। আমি কোনো রয়ের লোককে আজ পর্যন্ত বুক ফুলিয়ে বলতে শুনিনি রয়ের লোক। তখনই হঠাৎ এই এআই বিশেষজ্ঞ এসে নিজেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বলতে থাকেন। তো মোদ্দা কথা হচ্ছে যে সবাই লালমোহন বাবু হয়ে যান। তো আবারও বলছি, এইগুলো কিন্তু সন্দেহ তৈরি হয়। আমি নিশ্চিত করে কিছু বলতে পারবো না, ওদের মতো আত্মবিশ্বাসী আমি নই যে কিছু একটা মনে হলো বলে দিলাম এটাই ঠিক। বারবার বলছি এগুলো সন্দেহ মাত্র। তো এই সন্দেহগুলো কিন্তু গদি মিডিয়া এবং গদি মিডিয়া যারা আলো করে বসে থাকেন বিশেষজ্ঞ নাম দিয়ে, সঞ্চালক সমেত প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু তৈরি হয়। তো রাজনৈতিক যে বক্তারা বিভিন্ন দলের পক্ষ থেকে বক্তব্য রাখতে যান, তাদের ক্ষেত্রে কথাটা প্রযোজ্য নয়। আমি তাদেরকে অনেককেই চিনি, তারা সত্যি সত্যি রাজনীতিটা করেন। কিন্তু কথা হচ্ছে যে এই যে সন্দেহ, এটা যদি তথাকথিত বিশেষজ্ঞদের ক্ষেত্রে প্রযোজ্য হয়, সন্দেহ কিন্তু আপনাদের দিকেও আসবে। আপনারা এই চ্যানেলগুলোতে যাবেন কি না ভেবে দেখুন। হাসির খোরাক হয়ে উঠছেন ওরা, দুই চক্রবর্তীর কথা বললাম, আরও কয়েকজন আছে পরে নিশ্চয়ই বলবো। এরা ক্রমশ হাসির খোরাক হয়ে উঠছেন পাবলিক ডোমেনে, জনতার সামনে। এই আলোচনাগুলোতে প্রচুর প্রচারের সুবিধা হবে বলে যারা অংশগ্রহণ করেন তারাও কিন্তু ক্রমশ হাসির খোরাক হয়ে উঠবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সবাই হয়ে উঠবেন একজন প্রকৃষ্ট লালমোহন বাবু, হয়ে উঠেছেন এবং উঠবেন, এটা নিয়ে কোনো কিন্তু সন্দেহ নেই। তখন ওই টিভিতে যেরকম, সিনেমায় যেরকম দেখানো হয়েছিল সত্যজিৎ রায়ের সিনেমায়, আমি জটায়ু, সেরকম সবাইকেই বলতে হবে আমি জটায়ু। আপনারা না বললে কিন্তু পাবলিকই আপনাদের দিকে ফিরে বলবে। তো যাই হোক, এই যেগুলো বললাম সেগুলো সন্দেহ, নিশ্চিত করে জানি না, কিন্তু সন্দেহটা ক্রমশ প্রকট হচ্ছে। এই জন্যই বলছি অন্তত এইবার বহু খারাপ জিনিস হচ্ছে, কিন্তু তার মধ্যে যেটা ভালো সেটা হচ্ছে গদি মিডিয়ার মুখোশ খুলে যাচ্ছে। এতগুলো মানুষ বাদ পড়ে গেলেন, বিজেপি এরকম খুল্লা নির্বাচন কমিশনকে নিয়ে ঝাঁপিয়ে পড়লো, কোথাও কোনো মুখোশ রইল না। এতে ভালো জিনিস কী হলো, নির্বাচন কমিশনের মুখোশটা খুলে গেল। গদি মিডিয়া এবং তার তথাকথিত এক্সপার্টদেরও এরা বাধ্য করছে কাউকে নির্বাচনে নেমে পড়তে। সাংবাদিকও একজন নেমে পড়েছেন রিপাবলিক টিভির। তো এবং কেউ এমন বিশেষজ্ঞ পরিচয় দিয়ে এমন মতামত দিচ্ছেন যেগুলো সম্পূর্ণ ভুল, এবং সেই বিষয়টায় তার কোনো অধিকার নেই, এটাও স্পষ্ট বোঝা যাচ্ছে। তো এই যে মুখোশ খুলে ওরা নেমে পড়ছেন একটা দলের হয়ে খেলতে, এই মুখোশটা খুলে যাচ্ছে, এটা কিন্তু একটা ভালো দিক। আমরা সংবাদপত্র বা সংবাদ মাধ্যমকে একসময় জানতাম চতুর্থ স্তম্ভ হিসেবে। তো ভারতবর্ষে চতুর্থ স্তম্ভ বলে কিছু নেই, শুধু কোম্পানির দালালি আছে। একদিকে যেমন সংবাদ মাধ্যম দালালি করছে, অন্যদিকে রাজনীতিকরা দালালি করছেন, এটা ঘটনা। এবং রাজনীতিকদের মুখোশ তো খুলছেই, এবং একই সঙ্গে গদি মিডিয়া নামক যে সংবাদ মাধ্যম, এদের মুখোশ খুলছে। আশা করব কোনো একদিন মুখোশ খোলার পর এদের টিআরপি যখন পড়বে, পুরোটাই তো দালালি করে চলে না, টিআরপি যখন পড়বে তখন এরাও পথে আসবে। ফলে আপনার আমার কর্তব্য কি, গদি মিডিয়া দেখবেন না, যারা দেখে তাদেরকে নিরুৎসাহিত করুন, এবং এই যে গুলবাজদের মুখোশ যে খুলে যাচ্ছে এটাকে উপভোগ করুন এই খারাপ সময়ের মধ্যেও। আগের দিনই বলেছিলাম যখন অন্ধকার নেমে আসে তখন কি আমরা হাসবো না?
তো এই নিয়ে একটা কবিতা আছে, তখন কবিতায় বলা হয়েছিল যে হ্যাঁ, যখন অন্ধকার নেমে আসে তখনও আমরা গান গাইবো, অন্ধকার নিয়ে গান গাইবো। তো যখন অন্ধকার নেমে আসছে, এসআইআরের নাম করে পশ্চিমবঙ্গের বুকে তীব্র আক্রমণ, বর্গিরা আবার সানিয়ে আনছে, তখন কি আমরা একটুও হাসবো না? হাসবো। হুমায়ুন কবিরকে দেখে হাসবো, আমরা অতি অবশ্যই গদি মিডিয়াকে দেখে হাসবো। তো আজকের মতো হাসি, পরের দিন খারাপ খবর নিয়ে আবার আসবো, কারণ আমরা কিছু কেন্দ্র ধরে বিশ্লেষণ ইতিমধ্যেই করে ফেলেছি। পরের দিন নিশ্চিতভাবে দেখাবো কিনা বলতে পারছি না, তবে 2-1 দিনের মধ্যেই দেখাবো। তো পরের ভিডিও নিয়ে সংখ্যাতত্ত্ব থাক বা না থাক, খুব তাড়াতাড়ি আবার আসছি। আপনারা ভালো থাকবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, হাইপ করুন এবং বন্ধুবান্ধবদের অতি অবশ্যই পাঠান। আজকের মতো এইটুকুই, নমস্কার।